চলতি মাসের প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। খাতুনগঞ্জে কমছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম, প্রভাব পড়বে সারা দেশে। অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, বিকেলের পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভ। ঝালকাঠিতে চুরির অপরাধে বস্তায় ভরে 10 বছরের শিশুকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ, 2 জন গ্রেফতার। ঢাকার কেরানীগঞ্জ থেকে ইলেকট্রিশিয়ান পরিচয়ে 3 মাসের শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার, অপহরণকারীকে আটক করেছে র্যাব। এবং পাবনায় প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ভূমি মন্ত্রীর ছেলে সহ 11 জন গ্রেফতার, পাঠানো হয়েছে কারাগারে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি ফারজানা মুমু। অবশেষে দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। চলতি মাসের প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ পণ্য আমদানি ও খালাস হওয়ায় প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। টাকার সঙ্গে ডলারের বিনিময় হার অপরিবর্তিত থাকলেও গত কয়েকদিনের ব্যবধানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, চিনি ও ভোজ্য তেলের দাম কমেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর খালাস হয়েছে 1,28,000 মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি। আর এপ্রিল মাসে 24 লাখ মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি আমদানি হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। 27,000 মেট্রিক টন ছোলা, 41,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 60,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে মে মাসের প্রথম 15 দিনে। এর আগে এপ্রিল মাস পর্যন্ত দেশে 5 লাখ মেট্রিক টন ছোলা, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 4.5 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রতিদিন 6 থেকে 7,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 12 থেকে 13,000 মেট্রিক টন চিনি চাহিদা রয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটি আইটেমই প্রায় 15 to 20% বেশি এসছে। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার অজুহাতে গত 2 সপ্তাহে পুরোপুরি অস্থির ছিল দেশের ভোগ্যপণ্যের বাজার। তবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। গত সপ্তাহে উন্নত জাতের ক্যাবরা ছোলা প্রতি কেজি 80 থেকে 81 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 78 টাকা দরে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 73 টাকায়। 1 নম্বরটা বিক্রি হতো আপনার কাইপরা, ওইটা ছিল আপনার 81 টাকা, আজকে বিক্রি হচ্ছে সেটা 78 টাকা কেজি। আর যেটা আপনার জিব্বুর কোয়ালিটি, ওইটা বিক্রি হতো গত সপ্তাহে 76 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 73 টাকা কেজি। আশা করি এভাবে যদি সরবরাহ থাকে আগামীতে ছোলার দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মন প্রতি 20 থেকে 40 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে প্রতি মন সয়াবিন 3,000 টাকা বিক্রি হলো, এখন 2960 টাকা। পাম অয়েল 2610 টাকার পরিবর্তে 2580 টাকা এবং 2770 টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 2740 থেকে 50 টাকায়। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাগাং বাজারে একটু 15-20 টাকার প্রতি মনে কমেছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি চিনি 60 টাকা কমে বিক্রি হচ্ছে 2130 টাকা দরে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো তারা সঠিক মতো ডেলিভারি দিচ্ছে না। যদি ডেলিভারি সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,25,000 মেট্রিক টন চিনি নিয়ে 3টি এবং 45,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে 2টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, প্রতিবেদনটি দেখছিলেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য চট্টগ্রাম বিরতিতে উপস্থিত আছেন ক্যাবের চট্টগ্রাম জেলা সভাপতি SM নাজের হোসাইন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব নাজের হোসাইন, আপনাকে স্বাগত। জনাব নাজের, আমদানি বাড়ার কারণে কিন্তু ভোগ্যপণ্যের দাম কমছে, কিন্তু রমজানের জন্য ভোগ্যপণ্য যেগুলো আগেই আমদানি করা হয়েছিল তারপরও আসলে কি কারণে দাম বাড়ছে বলে আপনি মনে করছেন? রমজানের জন্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেগুলো আমাদের প্রয়োজন হয়, এগুলো অনেক আগে আমদানি করা হয়েছে। ব্যবসায়ীরা আসলে বিভিন্ন অজুহাতে এই বছর ধরেন 2টা অজুহাতে ওনারা দাম বাড়িয়েছেন। একটা হলো ডলারের মূল্য বৃদ্ধি, আর একটা হলো সুনামগঞ্জের যে বন্যা, আকস্মিক বন্যা হলে বন্যার অজুহাতে ওনারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দামগুলো বৃদ্ধি করে থাকেন। এখানে আসলে সত্যিকার অর্থে কোনো ধরনের লজিক ছাড়াই কিন্তু দাম বৃদ্ধি করে থাকে।
আমরা যেটা দেখেছি আসলে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে এই বছর এবং পর্যাপ্ত মজুদও আছে। তারপরেও কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত, ওনারা এক এক বছর এক এক ধরনের, এক এক সময় এক এক ধরনের অজুহাত দিয়ে দামগুলা বৃদ্ধি করে থাকেন এবং এই দাম বৃদ্ধির কারণে আসলে আমাদের ভোক্তারা কিন্তু আসলে অসহায় হয়ে পড়ে। জনাব নাসের, এরপর আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ থাকার পরও ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট দেখে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এক ব্যবসায়ী সিন্ডিকেট, যেটা মানে একদমই আমাদের দেশের বাজারে সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বা ভোগ করছে সাধারণ মানুষ। সে বিষয়ে আপনার মতামত কি? এটা তো মানে সত্যি যে আসলে যে ঘটনাগুলো হচ্ছে, আসলে আমরা যেটা দেখেছি যে এরকম বিষয়গুলো এরকম ভাবে নিয়ে তারা কিন্তু আসলে সিন্ডিকেট করে দামগুলো বৃদ্ধি করছে। এখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কিন্তু তারপরেও তারা আসলে এইভাবে সিন্ডিকেট করে বিভিন্নভাবে তারা এই দামগুলো বৃদ্ধি করছে। এখানে আমরা যেটা দেখেছি আসলে আমদানিকারকরা বিভিন্নভাবে এখানে তারা বিভিন্ন ধরনের হাত বদল করে, আগে ডিও প্রথা ছিল, এখন এসও প্রথা তৈরি করে একজনের এই ফার্স্ট পার্টি, থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, ফোর্থ পার্টি এরকম করে বিভিন্নভাবে যখনই হাত বদল হচ্ছে তখন কিন্তু আসলে দামটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাতে আসলে মানে অনেক সময় বলা হতো যে সিন্ডিকেট প্রথা নাই, কিন্তু সিন্ডিকেট প্রথা আছে। আমরা সিন্ডিকেট প্রথা দেখেছি এই কারণে যে আসলে পণ্যগুলি আমদানিকারক যারা মূল আমদানিকারক তাদের হাত থেকে হাত ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যাচ্ছে। তো সেই কারণে আসলে যখনই একটা হাত বদল হচ্ছে তখন কিন্তু দামটা বেড়েই যাচ্ছে। তো এই দাম বাড়ার পিছনের কারণটাই হলো আসলে কিন্তু হাত বদল। এই হাত বদলটা বন্ধ করা না গেলে কিন্তু আসলে এই মূল্য নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটি আছে সেটা কিন্তু আসলে বন্ধ করা যাবে না। আর তাদের অজুহাতের তো যেহেতু আগে বলছি যে আসলে অজুহাতের শেষ নাই, ওনারা এক এক সময় এক ধরনের অজুহাত তৈরি করে এবং এই অজুহাতটা তৈরি করেই কিন্তু আসলে দামটা বৃদ্ধি করে। তো এখানেই হলো আসলে মূল মানে সমস্যাটা। তো এই সমস্যা উত্তরণে আসলে সরকারকে আসলে এই জায়গাগুলোতে ইন্টারভেনশন করতে হবে। যদিও বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন, বাজারে হস্তক্ষেপ করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারপরও আমাদের ব্যবসায়ীরা কিন্তু আসলে কোনো ধরনের রেগুলেটর ছাড়া যে ব্যবসা করবে সেই ধরনের প্রস্তুতি, সেই ধরনের মানসিকতা, মন মানসিকতা এখানে তৈরি হয় নাই। আমরা যেটা দেখেছি গত বছর আমাদের চিটাগাংয়ের সব বিভিন্ন জায়গায় যে পণ্যের দাম তারা ক্রয় মূল্য ধরেন 100 টাকা, সেটা বিক্রি করছে 500 টাকায়। আমরা ঠিক একইভাবে ভোগ্যপণ্য সহ কাপড়ের বাজারও আমরা কিন্তু একই ঘটনা দেখেছি। যে পাঞ্জাবির 1000 টাকা ক্রয় করছে ঢাকা থেকে, সেটা এখানে আসে 6000 টাকা হয়ে যাচ্ছে। তো এরকম ঘটনাগুলো আসলে এখানে নীতি নৈতিকতার প্রশ্ন এবং একই সাথে একটা রেগুলেটরের অবস্থান কিন্তু আসলে খুবই প্রয়োজন। রেগুলেটর যদি রেগুলেট না করে তাহলে ব্যবসায়ীরা কিন্তু আসলে এখানে মনোপলি ভাবে তারা একসাইডে ব্যবসা নিয়ন্ত্রণ করবে, যার কারণে আসলে আমাদের যে এখন যে বাজার ব্যবস্থা এখানে কিন্তু ব্যবসায়ী নির্ভর বাজার ব্যবস্থা। জি, দাম নিয়ন্ত্রণে রাখতে হলে আসলে সরকার ও সংশ্লিষ্টদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে বা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দাম নিয়ন্ত্রণের জন্য আমরা যেটা আগে থেকেই বলে আসছি সেটা হলো যে মনিটরিং যে পদ্ধতি চালু আছে চিটাগাংয়ে, এই বাজার মনিটরিং বা বাজার তদারকি যে সমন্বিতভাবে চিটাগাংয়ে আমরা করে আসছি। চিটাগাং জেলা প্রশাসন, চেম্বার, ব্যবসায়ীদের উদ্যোগে সিটি কর্পোরেশন এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলির সাথে সমন্বিতভাবে একটি প্রক্রিয়া রমজানে চিটাগাংয়ে এটা চলমান আছে। এই প্রক্রিয়াটিকে আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। অন্যান্য জেলাগুলিতে আমরা যে বাজার মনিটরিংটা হয় আমরা যেটা দেখেছি আসলে সেটা সঠিকভাবে সমন্বিতভাবে না হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এবং বাজার মনিটরিংটা আসলে ইয়ার রাউন্ড হওয়া উচিত। এটা শুধুমাত্র রমজানে না হয়ে তার আগে থেকে এটা হওয়া উচিত। আরেকটা বিষয় হলো যে আমি যেটা আগেই বলেছি, আমাদের যে বাজার ব্যবস্থাটা এখন কিন্তু ব্যবসায়ী নির্ভর। এই জায়গাগুলোতে বাজার মনিটরিংটাতে আসলে ভোক্তাদের অংশগ্রহণটা বাড়াতে হবে। একই সাথে সরকার অন্যান্য ডিপার্টমেন্টগুলিকে সম্পৃক্ত করতে হবে, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা এগুলোকে সম্পৃক্ত করতে হবে। ওনাদের মাধ্যমে যদি আপনি সমন্বিতভাবে যদি আপনি বাজার মনিটরিংটা করেন তাহলে এটার একটা ফলাফল আমরা পেতে পারবো। আদারওয়াইজ আসলে এই কথাগুলো আমরা বারবার বলতেছি, এখান থেকে উত্তরণের উপায় থাকবে না। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম ব্যুরোতে উপস্থিত ছিলেন আমাদের ক্যাবের চট্টগ্রাম জেলা সভাপতি SM নাজের হোসেন। আমরা এতক্ষণ ছিলাম তার সাথে সরাসরি ছিলাম। তিনি জানাচ্ছিলেন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি এবং তার নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত।
ফিরছি পরের খবরে। অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাই পর্বের বিকেলের দ্বিতীয় পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সকাল 10টায় বাছাই পর্বের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে পরীক্ষার্থীরা মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল আছে বলে অভিযোগ করেন। বিকেল 3টায় দ্বিতীয় পর্বের পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অভিযোগের মুখে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এই পদে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লাখেরও বেশি। পরীক্ষা স্থগিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। কালকে রাত 3টার দিকে অনলাইনে যে প্রশ্নটা দেখেছি এবং আজকে পরীক্ষা দিতে গিয়ে এই প্রশ্নটা হুবহু, যে যাদেরকে এই কোশ্চেন করার দায়িত্বটা দেওয়া হয় তারা যদি যথাযথ এবং দক্ষ লোক হয় তাহলে কিভাবে এই কোশ্চেনগুলো আউট হয়? তাহলে কি এই প্রসেসের ভিতরে ঘাপলা আছে? প্রশ্ন ফাঁস কিসের জন্য হয়? এটা বন্ধ করা কি যায় না? এর দায় কে নেবে? বাংলা সময় আরো থাকছে। সিলেটে থানা হেফাজতে এক যুবকের রহস্যজনক মৃত্যু। পুলিশের দাবি আত্মহত্যা, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের। ভিগো কেবল কেসি ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। ঝালকাঠিতে বস্তায় ভরে 10 বছরের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি 2 হাতে সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি 2000 টাকা চুরির অপবাদ দিয়ে তার উপর নির্যাতন চালানো হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 5 দিন ধরে ভাঙা পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন 10 বছরের এই শিশু। এলাকাবাসী জানান, গত 14 মে ঝালকাঠি সদর উপজেলার আলিপুর এলাকার একটি মসজিদের 2000 টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করা হয় স্থানীয় রাশিদা বেগমের 10 বছরের ছেলে সাগরকে। সেদিন বিকেলেই ওই শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে যান স্থানীয় সত্তার, জামাল ও তার সহযোগীরা। স্বজনদের দাবি, চুরির অভিযোগ তুলে বস্তায় ভরে লাঠি দিয়ে সাগরকে বেধড়ক পেটানো হয়। অমানবিক নির্যাতনে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা কেউ বাড়ি আসছিলাম না, ও একাই ছিল বাড়িতে। আর ওরে মারছে, একবার মারার পরে বাড়িতে দৌড়ে পলাই গেছে। বাড়িতে যাই ঘর ভাঙ্গে, ঘরের বেড়া ভাঙ্গে তারপর নিয়ে আসছে। একবার মারছে, মাঝে হাতে শুরু করছে, তারপর বালির মোড় ভিতরে হালাইয়ে উত্তর গেছে, পাতায় পাতা তো পিঠে, তারপর পাড়াইছে। ওটা কোনো অস্ত্র দিয়ে, লাঠি হইতে পারে, সেটা ইট হইতে পারে, হাত হইতে পারে, সেগুলো দিয়ে তার বিভিন্ন জায়গায় আঘাত করার চিহ্ন আছে। তার বাম হাঁটুর উপরেও আপনার ব্রুইজ আছে। এ ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জামাল ও হৃদয় নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তাদের নির্দেশনায় আমরা রাতে অভিযান পরিচালনা করে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদেরকেও গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে। ক্ষতিগ্রস্ত যে পরিবারটি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি আমরা আইনগত ব্যবস্থা নেব। সাগর স্থানীয় আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। সময় সংবাদ, ঝালকাঠি। এদিকে চট্টগ্রামে নির্মাণ সামগ্রী চুরির চেষ্টার অভিযোগে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। দুপুরে নগরীর চকবাজারে চানমিয়া মুন্সি লেন এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ইদ্রিস জামে মসজিদের নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে এক শিশুকে আটক করে মুয়াজ্জিন জসিম উদ্দিন। এ সময় শিশুটির মুখমণ্ডল বস্তা দিয়ে ঢেকে মাটিতে ফেলে পা দিয়ে আঘাত করা হয়। লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পর বেশ কয়েকবার তাকে মাটিতে তুলে আছাড় মারেন জসিম উদ্দিন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও চিত্র ভাইরাল হওয়ায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে চকবাজার থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকে এখন পর্যন্ত নির্যাতনের শিকার পথ শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। একটার পরে মনে করেন বাচ্চাটা এই আমাদের এখান থেকে মসজিদের জিনিসপাতি মানে নিয়ে যাচ্ছে। এটা তো অমানবিক, এটা মানে খুব আমার বিবেকে নাড়া দিচ্ছে। এই জন্য আমি আপনাদের আশ্রয় নিলাম, কারণ এটা মানে এটা কি বলবো, বিবেকহীন মানুষের কাজ আর কি। যেটা এই ধরনের মানুষ এমন কাজ করতে পারে, কোনো মানুষই এরকম কাজ করতে পারে আমার মনে হয় না।
ঢাকার কেরানীগঞ্জ থেকে গত বুধবার অপহৃত 3 মাসের শিশু কিনারা রহমান শিনকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী সুমনকে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ইলেকট্রিশিয়ান পরিচয়ে বুধবার রাতে শিনদের বাসায় যায় সুমন। এরপর সুযোগ বুঝে 3 মাসের শিশু শিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সে। পরে মুঠো ফোনে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার একদিন পর বৃহস্পতিবার শিনের বাবা র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে অপহরণকারী সুমনকে। শিনকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয়। আমার ভাবির সাথে ফোনে কথা বলতেছি, দরজায় নক করছে সেই ছেলেটা, ইলেকট্রিশিয়ান। তো নক করার পরে আমি দরজা খুলে দিছি আর ফোনে কথা বলতেছি। সামনের রুমে বাচ্চা ঘুমায় রয়েছে, আমি পাশের রুমে কাপড় রাখতে গেছি। কাপড় রাখতে যখনই গেছি তখন ও আমাকে বাইরে, আমি রুমের ভিতর ঢোকা মাত্রই বাইরে থেকে দরজা আটকায় দিছে। আটকায় দেওয়ার পরে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। শিশু কন্যার মায়ের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়েকে নিয়ে এসেছি, 2 লাখ টাকা রেডি রাখ, র্যাব পুলিশকে জানাবি না তাইলে মেরে ফেলবো, এই বলে ফোন কেটে দেয়। 12টার দিকে আমাদের ক্যাম্পে আসে। আসার পরে আমরা কেরানীগঞ্জে অবস্থান জানতে পারি। জানার পরে ব্যাপক অভিযান শেষে রাত 9টা নাগাদ এই শিশুটিকে আমরা সেখান থেকে উদ্ধার করি। পাবনায় প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ভূমি মন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়। ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে ভূমি মন্ত্রীর সমর্থক যুবলীগ নেতা রাজীব সরকার এবং মন্ত্রীর ছেলে তমালের নেতৃত্বে ঈশ্বরদী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসকে মারধরের পর তার বাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। এই ঘটনায় গত রাতে জুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে তমালকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তমাল সহ 11 আসামিকে গ্রেফতার করা হয়। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বঙ্গবন্ধুর ছবি, তার পরিবারের ছবি পর্যন্ত তারা রাখে নাই, কিন্তু মাননীয় ভূমিমন্ত্রীর ছবিটা রেখে দিছে তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির জনকের চেয়ে বড় কি উনি? ভূমিমন্ত্রী পুত্র তমাল শরীফ এবং এই খুনি আলম হত্যা মামলার প্রধান আসামি রাজীব সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাড়িতে এরা কয়েকবার হামলা করছে, এই দিয়ে 3 বার হলো। হাজার হাজার মানুষের সম্মুখে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। সন্ত্রাসী যে হোক না কেন, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 71 পরবর্তী স্বার্থান্বেষী মহল দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছেন, সেই অপশক্তি এখন সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে একটি মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। 71 সনে যেসব আমরা সারা পৃথিবীতে কোনো মুক্তিযুদ্ধে এত প্রাণ দিতে হয়নি, যেটা আমরা মাত্র 9 মাসে 30 লক্ষের রক্ত আমরা দিয়েছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু মাঝে কিছু স্বার্থান্বেষী মহল এটাকে দেশের স্বাধীনতাকে বুলুণ্ঠিত করার জন্য, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে সারা দিনের স্বপ্ন ছিল সেটাকে বুলুণ্ঠিত করার জন্য ওনাকে সপরিবারে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, দেশে সাম্প্রদায়িক রাজনীতি চালু করেছিল। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা, বরং দিন দিন আরো সহিংস হয়ে উঠছে জঙ্গিরা। এ প্রেক্ষাপটে পুলিশ বলছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনা নিয়ে জঙ্গিদের নিরস্ত্র করা এবং গ্রেফতারের দিকে নজর দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জনসচেতনতার প্রত্যাশা পুলিশের। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল কয়েক মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। তবে প্রথম দিকের অভিযানগুলোতে দেখা গেছে আত্মসমর্পণের আহ্বানের সাড়া না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। কিন্তু 24শে ডিসেম্বর আশকোনা অভিযানের সময় আত্মঘাতী হয় এক নারী। আর সিলেটে আতিয়া মহলে অভিযানের সময় দেখা গেছে মূল অভিযান স্থলের পাশে বোমা পুঁতে রেখে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার কৌশল নেয় জঙ্গিরা। সবশেষ রাজশাহীর গোদাগাড়িতে আস্তানা থেকে বের হয়ে এসে এক ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যা করে সশস্ত্র জঙ্গি সদস্যরা। এই অবস্থায় পুলিশের পর্যবেক্ষণ দিন দিনই বেপরোয়া হচ্ছে উগ্রবাদীরা। ফলে তাদের নিরস্ত্র করার দিকেই নজর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে ডিসআর্ম করা, তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদের ম্যাটেরিয়ালসগুলোকে রিকভার করা, এগুলো হলো প্রথমে যে এই মুহূর্তে যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটাকে রিডিউস করার জন্য। এর পরবর্তী থাকে যে টোটাল রিক্রুটিং প্রসেস এবং তাদের ট্রেনিং প্রসেসের উপরে হাত দেয়া। তো সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন থাকে যে যে পদ্ধতিতে তারা সোসাইটিতে পেনিট্রেট করতেছে বা তারা ইনভাইট করতেছে সেই বিষয়গুলোর উপরে থিসিস দেয়া। জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কোনো বিকল্প নেই মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমেই এটি নির্মূল করা সম্ভব নয়। তাদের মতে গেল কয়েক মাসে জঙ্গি বিরোধী নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব স্তরে গড়ে উঠেছে জঙ্গি বিরোধী জনমত, কিন্তু ঠেকানো যায়নি তাদের বিস্তার। আর তাই পরামর্শ বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। এই জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন বা সেই রাজনীতিকে আপনি বিদায় না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ এখন কোনো দেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। তাই এটি মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা নেওয়ার পরামর্শও তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে। ঝিনাইদহের শৈলকুপায় অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না, শুকিয়ে গেছে নদী ও খাল। তীব্র পানি সংকটে এলাকার মানুষ। সিলেটে থানা হেফাজতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে জৈন্তাপুর থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল রাতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়। ভোর 4:45টার দিকে বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, আত্মহত্যা করেছে সে। এমনকি তার আত্মহত্যার দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ হেফাজতে আত্মহত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। সিসি ক্যামেরায় আত্মহত্যার বিষয়টি রেকর্ড হলেও তাকে কেন বাধা দেয়া হলো না তা খতিয়ে দেখার দাবি স্বজনদের। খবর পাওয়া মাত্র আমি সাথে সাথে থানায় গেছি। থানায় সেখানে দেখি যে সে নিজে নিজে আত্মহত্যা করে। ভিডিও ফুটেজ দেখলাম। কম্বলের এই কাপড়টা যে তো যে আত্মহত্যা করলো মরলো, এটাই আমরা ধারণা করতেছি যে কি রকম। ভিডিও ফুটেজও দেখে তারা, দেখার পরে তো নিশ্চয় যাইতো। কোনো 4-5 বার চেষ্টা করার পরে একবার তো যাইতো তারা, যাইয়া গিয়ে মানুষটারে বাঁচাইতো। এর সুষ্ঠু তদন্ত আমরা চাই। ভোর 4:45টার দিকে, মেবি 4:45টার দিকে মানে জাস্ট হলো আমাদের সেন্ট্রি, সেও মানে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু ফাঁকে সে কাজটা করে ফেলাইছে যে কিনা কম্বলের মুড়ির ভিতরে যে কাপড়টা আছে, কাপড়টা দিয়ে সে আমাদের যে ভেন্টিলেশন যে সিস্টেম আছে, ভেন্টিলেটরের রডের কাছ থেকে ওই দড়িগুলো বাইন্ধে, মানে ওই কাপড়গুলো সে দড়ি আকারে ইউজ করে রশির মতো বানায়, পরে সে আর কি সুইসাইডটা করছে। লক্ষ্মীপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ এবং সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ভোরে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি সহ একাধিক মামলার আসামি কালা রাসেলকে গতকাল গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিনোদপুর বিনিদিঘির পার এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় রাসেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে কালা রাসেল গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল ও 7 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গত 1 মাসে মারা গেছেন 4 জন, আহত হয়েছেন শতাধিক। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে 3 শতাধিক বসতঘর। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হলে অভিযুক্ত 2 নেতা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত এক মাসে রাজনৈতিক সহিংসতায় নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে ৩ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সহস্রাধিক মানুষ। ক্ষমতার দ্বন্দ্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান শাহেদ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল হকের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক গ্রামবাসী আহত হন। পাল্টাপাল্টি 12টি মামলায় গ্রেফতার আতঙ্কে রয়েছে 7 গ্রামের মানুষ। 2 চেয়ারম্যান দ্বন্দ্ব ঝগড়া হইতেছে। পুলিশ মনে করেন যদি ইচ্ছা করে তাহলে মনে শান্তিতে মনে করেন থাকতে পারবো। বাড়ি নাই, ঘর নাই, কোনো বলতে কোনো নাই, চোখের দান আনতারি না, অশান্তির কোনো অভাব না। আমরা কাপড় নাই কিনতাম, ভাত নাই খাইতাম। ক্ষয়ক্ষতিতে আমরা অনেক নিরীহ মানুষ যারা আছে তারা অনেক সমস্যাতে আছি। এখন আমরা এই যে শান্তি চাই। যার যার পথে ভাগ্য থাকে, কেউ পুলিশের ডরে, কেউ জায়গা বাড়ির ঘর ছাইড়া দিয়া এই পরিস্থিতি। তবে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তারা ঢাকায় বা বিভিন্ন জায়গাতে অবস্থান করে, তারা এলাকায় আসেও না। এলাকার নিরীহ সাধারণ মানুষকে তারা প্রভাবিত করে এই ঘটনাগুলো ঘটায়। নিরীহ লোকগুলাই মারামারি করে, তারাই আহত হয়, তাদেরই বাড়িঘর ভাঙচুর হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বাট মূল যারা হোতা তারা ধরাছোঁয়ার বাইরে ঢাকাতে অবস্থান করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, অভিযুক্ত 2 নেতার দ্বন্দ্ব নিরসনে দলীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। যেহেতু একেবারেই আমাদের নিজস্ব দলীয় ভুক্ত সদস্য, তারা এখানে ফয়সালা করার জন্য, একটি শান্তিপূর্ণ সমাধান দেওয়ার জন্য, আবাস মীমাংসা করার জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে যাচ্ছি। অচিরেই আমরা এইভাবে একটা বাস্তব পদক্ষেপ নেব। বাঁশগাড়ি ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, নরসিংদী। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হয়েছেন। সকালে হরিণাকুণ্ডু উপজেলায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে ধরিবিন্নি গ্রামের মহসিন আলী ও খায়রুল ইসলাম সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে আহত হয় উভয় পক্ষের কমপক্ষে 25 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নেয়ায় গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধে সামনে ছিল, সেই আওয়ামী লীগের হাতেই আজকে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই আজকে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বাগেরহাটের চিতলমারীতে কলেজ ছাত্রীর বাবাকে কুপিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাতে মুজিবর শেখকে প্রধান আসামি করে কলেজ ছাত্রী বাদী হয়ে 16 জনের বিরুদ্ধে চিতলমারী থানায় একটি মামলা করেন। এরপর পুলিশের অভিযানে মামলার আসামি বাবু শেখকে গ্রেফতার করা হয়। এদিকে অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মইজোড়া গ্রামে কলেজ ছাত্রীর বাবাকে কুপিয়ে আহত করে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি মুজিবুর শেখ ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় মেয়েটির বাবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামে আব্দুল মুবিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। সকালে নগরীর আগ্রাবাদ হাউজিং এস্টেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক জানায় 1,26 লাখ টাকা আত্মসাৎ এবং 40 লাখ টাকার সম্পদ গোপন করার অভিযোগে গতকাল আব্দুল মুবিন মজুমদারের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। আজ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অ্যাসেট ডিক্লারেশন জারি হয়েছে তার ওয়াইফের নামে, কিন্তু এই সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন, তাই ওনাকে 109 ধারায় আর ওনার ওয়াইফকে 26-2 এবং 27-1 ধারায় মামলা রুজু করা হয়েছে। কুমিল্লায় যখন এটা তদন্ত ছিল তখন আয়ু চেঞ্জ করে আমাদের চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের ডাইরেক্টরের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়। ৭৭ সূত্রধর এই মামলা দায়ের করে। কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে 28 জনকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। র্যাব জানায়, গতরাতে কেরানীগঞ্জের ছায়ানীর কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে 20 জেলার 28 জনকে আটক করা হয়।
এদের মধ্যে একজন ছায়ানীর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের সমকামী বলে স্বীকার করে। তারা জানায় ফেসবুকের মাধ্যমে তাদের যোগাযোগ। প্রতি 2 মাস অন্তর চাঁদা তুলে এই কমিউনিটি সেন্টারটি ভাড়া নেয় তারা। ছায়ানীর কমিউনিটি সেন্টার, যেটা আটিবাজার, দীর্ঘদিন যাবৎ কিছু লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে এবং ওইখানে সন্দেহজনকমূলক কর্মকাণ্ড করে। এটা আমরা ভেরিফাই করার জন্য যাই। তারা জানায় যে এই যে 27 জন তারা ফেসবুক ফ্রেন্ড, তারা এই সমকামিতায় বিশ্বাসী এবং এই সমকামিতায় অংশগ্রহণ করার জন্য এখানে এসে থাকে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়ে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় শিবিরের 13 নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরও 9 জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 800 গ্রাম গান পাউডার ও বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই। এদিকে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 42 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া কুড়িগ্রামে 22, চুয়াডাঙ্গায় 18 ও চাঁদপুরে 15 জনকে আটক করা হয়েছে। বিমার মেয়াদ শেষ হলেও টাকা পাচ্ছেন না গ্রাহক। 12 বছর পর জমা টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার কথা থাকলেও মানছে না কর্তৃপক্ষ। গাইবান্ধায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এমন অভিযোগ গ্রাহকদের। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। একসাথে কিছু টাকা পাওয়ার আশায় খেয়ে না খেয়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বীমা করেছিলেন গ্রামের দরিদ্র মানুষ। মেয়াদ শেষ হওয়ার পর বছর পেরিয়ে গেলেও টাকা দেওয়ার নাম নেই। প্রায় প্রতিদিনই টাকার আশায় গাইবান্ধা জোন অফিসে এসে ফিরে যাচ্ছেন গ্রাহক ও কর্মীরা। প্রায় 2 বছর 3 বছর যাবত আমাদের ম্যাচিউরিটি হয়ে গেছে। এই ম্যাচিউরিটির টাকা আজ অবধি গ্রাহক পাচ্ছে না। উনি বলছে আসেন দেখা যাক কি করা যায়, অথচ বগুড়ায় গেলেও কোনো প্রকার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার বা চেক দেওয়ার কোনো সুযোগ দেয় না। তৃণমূল পর্যায়ে আমরা যারা মাঠে কাজ করতেছি, আমরা অহরহ এই ভোগান্তির শিকার হচ্ছি। শুধু তাই নয়, মেয়াদ শেষে গ্রাহকদের জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এখন আসল টাকা তুলতেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। অফিসে আসলে বললে ফান্ড নাই, টাকা নাই, এখন হবে না পরে, বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদেরকে। আমরা বিভিন্ন জায়গায় কথা বলার পরও এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এখানে আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তারাও বিভিন্নভাবেই বগুড়া হেডকোয়ার্টারে যোগাযোগ রাখতেছে, তাদের কথাও শোনা হচ্ছে না। 12,000 1,200 টাকা লাভ, তারপরে আবার এই টাকাটা তুলতে গেলে ব্যাংকে এখন দিতে হয় 1,000 টাকা। বীমা প্রতিষ্ঠানের জোনাল ব্যবস্থাপকের দাবি, অর্থ সংকটের জন্য এমন পরিস্থিতি হয়েছে। আর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তা বলছেন, অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের টাকা দেয়া হবে। অর্থের একটু সমস্যার কারণে দীর্ঘ কয়েক মাস থেকে আমরা গ্রাহককে যথাসময়ে আমরা টাকা পেড করতে পারতেছি না। ফান্ড ট্রান্সফারও হয়ে চলে আসছে, তো সেগুলো এখন চেকগুলো প্রসেস করে লিখতে যতটুকু সময় লাগে এভাবে প্রক্রিয়া হয়। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় 5,000 গ্রাহকের মধ্যে 3,000 গ্রাহকের মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটির কাছে প্রায় 1 কোটি টাকা পাবেন বলে জানান তারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শরীয়তপুরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবার। গত 15 এপ্রিল সকালে আকস্মিক ঘূর্ণিঝড়ে নারিয়া উপজেলার চর আত্রা ও নওপাড়া এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের 280টি বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে 2 জন নিহত ও 30 জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 20 কেজি করে চাল এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আহতদের প্রত্যেককে 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। এলাকায় অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না, নদী ও খাল শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পও অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কম ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শৈলকুপা উপজেলার অধিকাংশ ইউনিয়নে হস্তচালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন কাজে পানির তীব্র সংকট। সেচ পাম্প দিয়ে পানি না ওঠায় ফসলি জমিতেও প্রয়োজনীয় সেচ দেয়া যাচ্ছে না। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। টিউবওয়েলে চাপ দিতে দিতে তবু পানি ওঠে না, অল্প অল্প ওঠে। গত বছর যা হোক একটু করে উঠতো, এবার ওদের পানি উঠছে না। পাট তো মার গেলই, এখন তো খালি পানিটা দিত, খালি তো আমরা ধান টান নাগায় এত খেয়াটা বাঁচতে পারতাম। তবে জনপ্রকৌশল অধিদপ্তর পানি সংকট নিরসনে উপজেলায় গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে। তারা সিস্টেম নলকূপ, সেই নলকূপগুলো 50 ফিট গভীরতা থেকেও পানি উত্তোলন করা সম্ভব। বিভিন্ন প্রকল্প থেকেও আমরা বর্তমানে শৈলকুপা উপজেলার জন্য তারা সিস্টেম নলকূপ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 10টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় প্রায় 20,000 নলকূপ দিয়ে পানি উঠছে না। সময় সংবাদ, ঝিনাইদহ। ভারতের আসাম রাজ্যের শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনে নিহত 11 বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। বেলা 11টার দিকে শহরের সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সংগঠনটির শিল্পীরা। মাতৃভাষা বাংলার জন্য 52 ভাষা আন্দোলনে প্রাণ দেন এদেশের বীর শহীদরা। একইভাবে 1961 সালের আজকের দিনে আসামের শিলচরে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ দেন 11 জন বীর শহীদ। তাই প্রতি বছরের মতো এবারও আসামের বীর শহীদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে চলে আসা একটি অজগর সাপ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা জানান, ভোরে নিজ বাড়ির গোয়াল ঘরে একটি অজগর সাপ দেখতে পান উপজেলার খুরিয়াখালী গ্রামের বাসিন্দা ফুলমিয়া হলাদার। বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে। পরে অজগর সাপটি সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবরি এলাকায় অবমুক্ত করা হয়। 14 ফুট লম্বা সাপটির ওজন প্রায় 20 কেজি বলে জানিয়েছে বন কর্মকর্তা। সামনে ধরছেন না, ক্যামেরা উল্টাইছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। চলতি মাসের প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। খাতুনগঞ্জে কমেছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম। প্রভাব পড়বে সারা দেশেও। অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। বিকেলের পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভ। ঝালকাঠিতে চুরির অপরাধে বস্তায় ভরে 10 বছরের শিশুকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। 2 জন গ্রেফতার। চট্টগ্রামে চোর সন্দেহে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। ঢাকার কেরানীগঞ্জ থেকে ইলেকট্রিশিয়ান পরিচয়ে 3 মাসের শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার। অপহরণকারীকে আটক করেছে র্যাব। এবং পাবনায় প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে সহ 11 জন গ্রেফতার, পাঠানো হয়েছে কারাগারে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।